সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের হয়তো দাঁতের অনেক ধরনের সমস্যা রয়েছে। দাঁত হয়তো উঁচু নিচু বা একটু বাঁকা রয়েছে, অথবা দাঁতের কিছু অসামঞ্জস্যতার কারণে তারা হাসতে কিন্তু কিছুটা দ্বিধা বোধ করেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাসি লুকিয়ে রাখার মনোকষ্ট। আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, দাঁত তো আমাদের সৌন্দর্যের একটা বড় একটা অংশ, কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের দাঁত একটু উঁচু নিচু থাকে বা যেটাকে আমরা গেজ দাঁত বলে থাকি, তারা দেখা যায় হাসতে গেলে কিছুটা দ্বিধাবোধ করে বা কিছুটা মনোকষ্ট তাদের থাকে। এটাকে আসলে কিভাবে এই সমস্যাগুলোকে কমানো যায় বা কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে সে ক্ষেত্রে? এই যে হাসিটা কিন্তু অনেক বড় ধরনের কিছু মেসেজ ক্যারি করে। কিছু বলবেন না, শুধু হাসবেন, এটাতে কিন্তু অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তো যারা আসলে হাসি লুকিয়ে রাখে তারা আসলেই মনোকষ্টে ভুগে। সেটা হতে পারে কয়েকটা কারণে। যেমন প্রথমেই আসে বিবর্ণ দাঁত। দেখবেন অনেকের মধ্যে দাঁত কালো হয়ে আছে, খয়েরি হয়ে আছে, দেখবেন হাসছে সবাই একসাথে মুখে হাত দিয়ে হাসছে, লজ্জা পায় তার হাসিটা দিতে। আবার কারোর মুখে দুর্গন্ধ হয়, যে একটু হাসলেই সামনে যে আছে সে একটু বাজে একটা গন্ধ পায়। এটা খুব বিব্রতকর একটি অবস্থায় পড়ে যার মুখে এটি রয়েছে। অনেকের আছে দাঁতের সামনে ফাঁকা, দেখবেন মাঝখানে অনেকখানি ফাঁকা হয়ে আছে। খুব এটা তো কমন, চলাচল মধ্যে দেখতেই পারবেন এটি। আর এটা হচ্ছে এলোমেলো দাঁত। একটি দাঁতের পর আরেকটি উঠে আছে, দাঁত উঁচা হয়ে আছে, অথবা সামনের দাঁত অনেক বেরিয়ে আছে। আর উল্টাও হতে পারে, আমরা যখন মুখটি বন্ধ করি স্বাভাবিক কিন্তু সামনের দাঁতটি থাকে সামনে, নিচেটা থাকে পিছনে। অনেকে দেখা যায় যে এটা উল্টা হয়ে যায়, নিচের চল সামনে চলে আসে, উপরের দাঁত ভিতরে চলে যায়, দেখতে খুব পচা লাগে। আরেকটি বিষয় থেকে ওপেন বাইট বলি আমরা যখন কামড় দিচ্ছি পিছনের দাঁতগুলি লাগছে বাট সামনে অনেকখানি ফাঁকা হয়ে আছে। এই ধরনের কিন্তু প্রচুর সাধারণ মানুষের মধ্যে রয়েছে এই ধরনের সমস্যাগুলি। অথবা আরেকটা হচ্ছে দাঁত ভেঙে যাওয়া, হয়তো খেলতে যেয়ে বা ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা এখন তো অনেক গন্ডগোল হয়, রাস্তার মধ্যে কোনো কিছু লেগে দাঁতকে ভেঙে যেতে পারে। ভাঙা দাঁত রয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগতে পারে দেখতে। তো নানা কারণে কিন্তু আমরা আমাদের হাসিকে লুকিয়ে রাখি, এই বিষয়টি চলে আসে। এই যে হাসি লুকিয়ে রাখার যে বিষয়টি, এটি নিশ্চয়ই সেই ব্যক্তিটির আত্মবিশ্বাস অনেকটা কমিয়ে দেয়। নিঃসন্দেহে আমাদের ব্যক্তিত্ব প্রকাশে হাসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি অনেক অনুষ্ঠানেই বলি যে উন্নত বিশ্বের গবেষণা এটা একদম পরিষ্কার করেছে, একজন মানুষ যখন আরেকজনকে প্রথম দেখে ফার্স্ট তার চোখ যাবে তার হাসির দিকে, এবং এর সংখ্যাটি কিন্তু আমাদের এরপরে আসছে চুল, তারপরে তার পোশাক, এরপরে তার পারফিউম। সুতরাং হাসিকে তারা এক নম্বর জায়গায় রাখছে, যে হাসিটা মানুষের যেই আমাদের আত্মবিশ্বাসগুলি, যেটা বলছেন আপনি ব্যক্তিত্ব, এটা কিন্তু অনেকটাই বেশি কাজ করে। আবার সুস্থ থাকতেও কিন্তু হাসির একটি ভূমিকা রয়েছে। যেমন আমি আবার গবেষণার কথা বারবারই বলছি, কারণ এটা আমাদের কথা না, এরা অনেক মানুষের মধ্যে গবেষণা করে রেজাল্টগুলি দিয়েছে যে হাসলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, আমাদের হুট করে রেগে যাওয়ার যে বিষয়টি থাকে, সেই রেগে যাওয়ার যে হরমোন কাজ করে, সেই হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য, আমরা যতটুকু জানি যে কর্টিসল হরমোন, যেটাকে স্ট্রেস হরমোন বলে, সেটির রিলিজ অনেক কমে যায় হাসির কারণে। তো হাসিটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এটিকে আসলে লুকিয়ে রাখার আসলে কোনো কারণ আছে বলে মনে করি না। যেহেতু আমরা অনেকে মনে করি যে হাসিটা এরকম হয়ে গেছে, চিকিৎসা নেই। যেহেতু আমাদের দেশেই এখন পার্শ্ববর্তী গ্রামের পর্যায়েও কিন্তু বা আশেপাশে জেলার পর্যায়েও কিন্তু এ ধরনের ভালো চিকিৎসা হয়। সুতরাং কেউ যদি চায় তার হাসিটা লুকিয়ে রাখার সময় কিন্তু এখন আর না, সে তার হাসিকে সুন্দর করতে পারে। এখন কারোর যদি দাঁত ফাঁকা থাকে, যেমনটা আপনি বলছেন, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কি হতে পারে? খুব সহজ চিকিৎসা। জাস্ট আপনি একটি দাঁতের মাঝখানে ফাঁকা আছে, এটা জাস্ট ডাক্তারের কাছে যাবে, এটা তো একদিনে এক সিটিংয়ে হয়ে যায়। আমাদের বাংলাদেশি এখন সফলভাবে বন্ডেড কম্পোজিট ফিলিং বলি আমরা, এটা দাঁতের কালারের সাথে ম্যাচ করি। দেখুন আমার দাঁত আপনার দাঁত দুজন সাদা দাঁত, এর মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে। তো দাঁতের কালারের সাথেই সাদা কালারের সাথে কিন্তু আপনারটি যেমন ঠিক সেভাবেই আমরা মিলিয়ে ফাঁকাটাকে দুই দাঁতকে একটু বড় করে দিই। স্বাভাবিক অবস্থায় বোঝার উপায় নাই যে দাঁতগুলো একটু বড় হয়েছে, এত সুন্দর করে মিলে যায়, ওটাকে পলিশ করে মিলিয়ে দাঁতগুলোকে একটু বড় করে দিয়ে ফাঁকাটাকে বন্ধ করে দিই। একদিনেই সম্ভব এটা, যে আপনি কেউ রুগী নিজেও বুঝবে না যে আসলে তার ওইটা কিছু অ্যাড করা আছে, এতটা মিলে যায় দাঁতের সাথে, ন্যাচারাল দাঁতের সাথে। অরিজিনাল দাঁতকে কিন্তু কিছু করতে হয় না,
আল্লাহ দেওয়া যে দাঁতটি সেটা থেকে কোনো কিছুই করা হয় না, অনেক ক্ষেত্রে আমরা শুধু দেখেছি অ্যাড করা হয়। সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট করা হয়, বাট আপনি যে ট্রিটমেন্টের কথা বলছেন দিস ইজ নট ইমপ্ল্যান্ট। না, implant না এটাকে এটা। আসলে আমরা কি ট্রিটমেন্ট বলতে পারি? এটা আমরা বন্ডেড ফিলিং, জাস্ট ফিলিংই বলি, এটা ফিলিংয়ের আওতায় পড়ে। বাট যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করি আমরা সেটা হুবহু ওই পেশেন্টের ওই দাঁতের রঙের সাথে মিলবে, এই নিশ্চয়তা করেই আমরা ওই ফিলিংগুলোকে দিয়ে দাঁতগুলোর এই ফাঁকাটাকে আমরা বন্ধ করে দিই। বন্ধ করে বলতে এই না দুইটাকে একদম বন্ধ করে দিয়ে, সেটা না, একদম ন্যাচারাল দাঁতের মধ্যে মনে হবে, দাঁত একটু বড় হয়ে যায়, ফাঁকাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই ধরনের ট্রিটমেন্ট করার পর আসলে কতদিন রোগীকে ফলো আপে থাকে? আপনি যেমনটি বলছিলেন যে একদিনেই করা সম্ভব, কিন্তু তারপরও নিশ্চয়ই কোনো ফলো আপের দরকার রয়েছে, বা কি কি বিষয় তাদেরকে মেনটেন করতে হয়? সাধারণত কোনো শক্ত কিছু খেলে বা আঘাত লাগলে ন্যাচারাল দাঁতও ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে ওই ফিলিংয়ের পার্টটাও ভেঙে যায়। বাট এখন ম্যাটেরিয়ালটা এতই আধুনিক হয়ে গেছে, উন্নত বিশ্বে আবিষ্কৃত সবচেয়ে আধুনিক ম্যাটেরিয়ালটা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি এখন পাওয়া যায়। সেটা দিয়ে আমরা ফিলিং করি, আমরা একটু বলতে পারি, কিছু অ্যাডভাইস কি রুগীকে দিয়ে দেই যে খাবার দাবার পরে সাবধানে থাকতে হবে, শক্ত কিছু কামড় দেওয়া যাবে না, যেমনটি ন্যাচারাল দাঁতের ক্ষেত্রে বলে থাকি, সেম জিনিসটাই। ওটা ফলো করলে একটা ফিলিং দেখা যাচ্ছে লম্বা সময় থাকতে পারে। বাংলাদেশে গ্রাম পর্যায়েও কিন্তু এখন এটা অ্যাভেলেবল হয়ে গেছে, কারণ এটা যারা ইম্পোর্ট করছে তাদের নিজেদের তাগিদেই তারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে ম্যাটেরিয়ালটি। এটা আসলে ডাক্তারদের তো একটি পারদর্শিতা রয়েছেই, পাশাপাশি ম্যাটেরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট, যে এটা কতটা ভালো লংজিভিটি কতটা হবে, কতটা তাদের সাথে ম্যাচ করবে। তো ওই জায়গাটা এখন নিশ্চিত হওয়া গেছে যে আমরা খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে এই পেশেন্টদেরকে সফলভাবে নিয়মিত এই চিকিৎসাটি করে থাকছি। স্যার, ইয়ালিশ, অনেকে দাঁত খুব ইয়ালিশ থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় আমরা ছোটোবেলা থেকে দেখছি সে হয়তো প্রপার ব্রাশিংটা করছে, কিন্তু তারপরও তার দাঁত একটু ইয়েলো, এক্ষেত্রে ট্রিটমেন্ট কি? এটা আসলে অনেকে হতাশ হয়ে যায় যে আমি তো স্মোক করি না, কোনো খারাপ অভ্যাস নাই, কেন দাঁত ইয়েলো? দাঁত কিন্তু ইয়েলো অনেকের কিন্তু জন্মগতভাবেই হতে পারে। আপনি দেখবেন যাদের স্কিন বা ত্বকের কালার কালো, একটু ডার্ক, তাদের দাঁত সাদা হয়, স্বাভাবিকভাবে কিন্তু এটা হয়। যারা একটু বেশি ব্রাইট বা ফর্সা তাদের দাঁত কিন্তু একটু ইয়েলোইশ হয়, একটু খেয়াল করে দেখবেন। এর কারণটা একটু জানতে চাই। কারণের পিছনে আসলে সঠিক ব্যাখ্যা নেই, বাট আমরা দেখেছি ক্লিনিক্যালি যেটা এরকম হয়ে যায় সাধারণতভাবে। আপনি দেখবেন আফ্রিকান মানুষের দাঁতগুলো কি সাদা, আর আমরা ফর্সা না হলেও আমাদের দাঁত কিন্তু কিছুটা ইয়েলোইশ। তো এটা আসলে ওই গোত্রভেদে এই ধরনের সমস্যাটা আমাদের চোখে পড়ে। তো যাদের এই সমস্যাগুলি আছে তারা দাঁতকে সাদা করতে পারে। আমাদের দেশেই এটা হয়, আমরা গর্ব করে বলছি। কসমেটিক চিকিৎসা আমাদের দেশে এখন অনেক দেশের সাথে তাল মিলিয়ে চলছে। আমরা টুথ হোয়াইটেনিং বলি, নিরাপদ চিকিৎসা। কেউ যদি চায় তার দাঁতকে ইয়েলোইশ ভাবটিকে ঝকঝকে করে সাদা করে সম্ভব, সেটা সম্ভব আসলে যদি সে চায়। এই টুথ হোয়াইটেনিং চিকিৎসার মারফতে যে কোনো বয়সে চাইলেই তার ইয়েলোইশ দাঁতকে সাদা করতে পারে। অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খুব চটকদার আমরা বিজ্ঞাপন দেখে থাকি যে অমুক টুথপেস্ট ব্যবহার করলে বা অমুক একটা প্রোডাক্ট ইউজ করলে তার দাঁত 7 দিনের মধ্যেই হয়তো চকচকে সাদা হয়ে যাবে। এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই, এগুলো আসলেই কি সঠিকভাবে কাজ করে কিনা, নাকি দাঁতের ক্ষতি করে থাকে? শুধু যে এই যোগাযোগ মাধ্যমে হয় এটা তা কিন্তু না। আপনি দেখবেন বিভিন্ন বাসে, বাজারেও কিন্তু অনেকে ফুটপাতেও দাঁতকে সাদা করার বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়। আসলে ওটার মধ্যে কী আছে এটাকে জেনে নিতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দাঁতকে সাদা করার জন্য যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটা যদি প্রফেশনাল হাতে না হয়ে থাকে, মানে ডাক্তারদের হাত দিয়ে না যেয়ে থাকে, তাহলে দাঁতের এই অ্যানামেলটি বা দাঁতের যে প্রতিরক্ষা আবরণ আমরা হাসলে দেখি সাদা অংশটি, এটি কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অহরহ হচ্ছে। প্রায় রোগীরাই আমরা পাইছে কমপ্লেন করে যে এই দাঁতের সাদা করার একটা কেমিক্যাল ব্যবহার করেছিল বা পেস্ট ব্যবহার করেছিল, তারপর থেকে দাঁত শিরশির করছে, দাঁত খসখস রাফ হয়ে গেছে, খুব কমন। সেক্ষেত্রে কিন্তু দাঁতের জন্য একটা ক্ষতি। সেক্ষেত্রে তখন আমাদেরকে দাঁতের অন্য চিকিৎসা লাগে এই অ্যানামেল যেটা ক্ষয় হয়ে গেছে সেটাকে তৈরি করার জন্যে। সুতরাং না জেনে না বুঝে কোনো দাঁত হোয়াইটেনিংয়ের জন্য কোনো কিছু ব্যবহার করা উচিত না। বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা ইউজ করতে বলে, কিন্তু পাশাপাশি আমরা অনেক সময় দেখেছি অনেক ডক্টরদেরকেও যে হোয়াইটেনিং টুথপেস্টের কথা আপনারা বলে থাকেন, সেটা ছোট বড় সবার ক্ষেত্রে এটি আসলে কি কাজ করে দাঁত হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে? হ্যাঁ, কিছু টুথপেস্টের কিছু তো ফাংশন রয়েছেই। বিশেষ করে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বলি, যেটা আসলে টুথ হোয়াইটেনিং একটা অন্যতম বিশেষ উপাদান। এটি যদি যে টুথপেস্টটা থাকে, তবে এটা খুব অল্প সময় ধরে এবং সাবধানতা নিয়ে এটাকে আসলে ব্যবহার করতে বলি, লম্বা টাইমের জন্য না। সাধারণত আপনার স্বাভাবিক দাঁতের জন্য আমরা যেটা বলে থাকি, যে কোনো ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট ব্যবহার করে আমাদের জন্য নিরাপদ। তবে চেঞ্জ করে করে, একটি ব্র্যান্ড লম্বা টাইম ব্যবহার না করে আমরা ব্র্যান্ড চেঞ্জ করে করে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করার কথাই বলে থাকি। আচ্ছা, সাধারণত আপনারা এই ধরনের হোয়াইটেনিং টুথপেস্ট কতদিন বা কত মাস ব্যবহার করার কথা বলে থাকেন? আমরা খুব অল্প সময়ের জন্য এটা দিতে। আপনি তো এক মাস ব্যবহার করলেন, এক মাস পরে আপনি দেখাতে আসেন কি অবস্থা। যদি কাজ না হয় এটা ইউজ করবেন না। তো এটা আপনি বুঝতে হবে যে কতটুকু কাজ করছে, এটা ফলো আপের বিষয় রয়ে যায়। আচ্ছা, তো এই যে মন খুলে হাসির বিষয়টা, সেটার প্রতিবন্ধকতায় আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে একটু
ইমব্যালেন্স দাঁত, সো এই যে যাদের একটু ইমব্যালেন্স দাঁত রয়েছে, উঁচু নিচু দাঁত রয়েছে, তাদের ক্ষেত্রে কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি আসলে তার বয়সটা কত এবং তার দাঁত কতটা এলোমেলো হয়ে আছে। আমাদের দেশে কিন্তু একসময় ব্যবহার করা হতো রিমুভেবল অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স, মানে এলোমেলো দাঁতের জন্য একটা প্লেট পরিয়ে দেওয়া হতো, কিছুদিন পর প্লেট চেঞ্জ করা হতো, বাট এটা কিন্তু খুব ভালো ধরনের পেশেন্ট খুশি হতো না বা আমরা রেজাল্টটাকে আমাদের মনের মতো পেতাম না। এর পরবর্তীতে আসছে ফিক্সড অর্থোডন্টিক বা ব্রেসেস, খুব কমন, সারা বিশ্বে এখন দেখা যায় এটা। অনেক যে কোনো বয়সে দেখবেন যে বিশেষ করে মেয়েদের ছেলেদের মুখেও বিভিন্ন স্ক্রু টাইপের জিনিস পরে থাকে, আপনি দেখবেন অনেকের মুখে পরা আছে। এটির ফলে কিন্তু যে কোনো দাঁতকেই সঠিকভাবে তার সুন্দর জায়গায় আনা সম্ভব যে কোনো বয়সে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে অনেক রুগীরা বা অনেক সাধারণ মানুষরা বলে এটাতে পরবো, দেখতে খারাপ লাগছে, সামাজিক একটু নিজেকে একটু উপস্থাপন করতে কষ্ট হচ্ছে, যে মুখে স্ক্রু লাগিয়ে রাখে, আবার একটু ব্রাশ করতেও কষ্ট হয়, খেতে একটু অস্বস্তি লাগে। এর বিকল্প কি আছে? সম্প্রতি যে বিষয়টি সারা বিশ্বেই একটু আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার। এটি হচ্ছে একই টাইপেরই চিকিৎসা, বাট সেটা ওই স্ক্রুর মতো নয়, কোনো ধাতব জিনিস নয়। একটা বিশেষ রেজিম দিয়ে আমরা একটি প্লেট বানিয়ে দিই, যেটা মুখে দাঁতের মধ্যে পরে রাখতে হয়, লম্বা টাইম পরে রাখতে হয়। আমরা বলি 21 ঘন্টার মতো বা 22 ঘন্টা পরে রাখতে, জাস্ট খাওয়ার সময় খুলে রাখবে, ব্রাশের সময় খুলে রাখবে। এটা যখন পরে থাকবে এতই ট্রান্সপারেন্ট যে বোঝা যায় না যে একটা কিছু পরে আছে, দাঁত দেখা যায়। তো ওইটাও দিয়েও কিন্তু এখন অনেকটাই এই এলোমেলো দাঁতকে সুন্দর করা সম্ভব। বাট এই চিকিৎসাটি যেহেতু বাংলাদেশে নতুন ঢুকেছে, হয়তো প্রান্তিক জনগোষ্ঠী এটা সেবায় আসতে পারছে না, বাট জেলা পর্যায়ে কিন্তু যদি চাই এই ক্লিয়ার অ্যালাইনারের আওতায় আসতে, এটা কিন্তু এখন নেওয়া সম্ভব। যেহেতু আপনি বলছেন এটা নতুন একটা ট্রিটমেন্ট এবং বাংলাদেশে একেবারে নতুন এসেছে, একটু কস্টিং সম্পর্কে জানতে চাই। এটার কস্টিং যদি আমরা কম্পেয়ার করি ব্রেসেসের সাথে, কারণ ব্রেসেস সম্পর্কে অনেকের ধারণা হয়ে গেছে এখন কিন্তু মজার বিষয়, সরকারি হাসপাতালেও কিন্তু এই ব্রেসেস চিকিৎসাটি এখন দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা চিন্তা করি খুব বেশি যে সেটা থেকে বেশি তা নয়, কম্পেয়ার করলে অনেক ক্ষেত্রেই কম খরচ হয় ব্রেসেসের চেয়ে এই অ্যালাইনার। আচ্ছা, কিন্তু এক্সপার্ট একজন ডেন্টিস্টের কাছে করতে হবে। হ্যাঁ, এটা এক্সাক্ট, কারণ অনেক আরামের, এটা পেশেন্ট খুলে রাখতে পারে, ব্রাশ করতে পারে, খেতে পারে, দেখতেও কোনো সমস্যা হয় না। সুতরাং এটা এখন অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আমরা এই দাঁতের সমস্যা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে এর মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। শরীরের সবচেয়ে সৌন্দর্য যেটি আমাদের প্রকাশ করে সেটি হচ্ছে চুল। এই চুল অনেকের মাথায় যখন কম থাকে বা চুল যখন থাকে না, তখন আমাদের দেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রথমটাই কিন্তু হারিয়ে যায়। এই চুলের যত্ন নিন, চুলকে সুস্থ রাখতে হবে। ভেতর থেকে যখন আপনি সুস্থ থাকবেন, তখন বাইরের চুলগুলো থাকবে মসৃণ এবং দারুণ সুন্দর। অনেকেরই চুল বারবার পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটি কমপ্লেইন কিন্তু আমরা পেয়ে থাকি। সো অনেক সময় আমাদের ওয়েদারের কারণে চুল পড়তে পারে, অনেক সময় আমাদের যে খাবারটা ইনটেক করছি সেই খাবারের কারণে হতে পারে, আমাদের পানি অনেক সময় ভালো থাকে না, এই পানির কারণে পড়তে পারে। কিন্তু ঠিক যদি আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট যদি ঠিক রাখতে পারেন, তাহলে এই বাড়তি চুল পড়ার যে ঝামেলা সেটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার চুলকে প্রতিদিন যত্ন নেওয়ার পাশাপাশি কিছু ভালো খাবার রাখুন খাদ্য তালিকায়। কী রাখবেন খাদ্য তালিকায়? খাদ্য তালিকায় রাখতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন। প্রোটিনের অভাবে চুল কিন্তু ভেঙে যায়, প্রোটিনের অভাবে চুলের স্কিন বা মজবুত যেটি সেটা কিন্তু হারিয়ে যায়। সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম, দুধ, এগুলো সবই কিন্তু প্রোটিনের অংশ। এছাড়া রাখতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ বাদাম। সেই বাদামগুলো কিন্তু খাবারের তালিকায় যদি আমরা রাখি, তাহলে চুলের গ্রোথ ভালো থাকে, মজবুত থাকে, ভেঙে পড়ার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি যদি খাবারের তালিকায় একটু কালারফুল খাবার রাখেন, যেরকম ধরেন একটু পামকিনে প্রচুর ভিটামিন এ আছে, এই বিটা ক্যারোটিনগুলো শরীরের জন্য আমাদের যে নিউট্রিয়েন্টের ঘাটতি, সেই ঘাটতিটা আমাদের পূরণ করে ফেলে। এই ভিটামিন এ আমাদের খাদ্য তালিকায় যত কালারফুল খাবার আছে সেগুলো প্রায় সবগুলোতেই পাওয়া যায়। যেরকম রাখতে পারেন একটু ক্যারেটস, গাজর বা পামকিন দুটো মিক্সচারে আপনি রাখতে পারেন কিন্তু একটা হালুয়ার মতো, অথবা আপনি একটা কারি তৈরি করতে পারেন, যেটি আমরা লাঞ্চে অথবা ডিনারেও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন। এটা চিকেন দিয়ে রান্না করা যায়, যাতে প্রোটিনের কন্টেনিং যেটা আছে সেটিও আপনি ঠিকমতো পেয়ে গেলেন। সকালবেলা একটা রুটির সাথে আপনি সবজি যে ভাজি করি আমরা অনেক সময়, তার সাথে যদি একটু ক্যারটস দিয়ে দিই, একটু মিক্সড ভেজিটেবল, সেটি কিন্তু আপনার চুলের যত্ন এবং আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি দুটোই কিন্তু ফিল আপ করে দিবে।
খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে জিঙ্ক এবং আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুলের অনেক সময় অসুবিধাগুলো তৈরি হয়। জিঙ্ক বা আয়রন আমাদের খাদ্য তালিকায় যদি একটু লাল মাংস অথবা একটু কলিজা এই ধরনের খাবারগুলো রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের জন্য বাড়তি যে ঝামেলা, সেই ঝামেলাটা অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যাবে। চুলের যত্নে আপনি দিতে পারেন মাঝে মধ্যে একটু পেঁয়াজের রস, যেটি আমরা খাবারে তো রাখি, একটু বাড়তি যত্নের জন্য আপনি যাতে ড্যান্ড্রাফ না হয় অনেক ক্ষেত্রে মেথি পানি অথবা আপনি চাইলে দিতে পারেন একটু মেহেদির গুঁড়া, এগুলো দিয়ে চুলের যে স্কাল্প, এই যে স্কাল্পগুলো কিন্তু অনেক সময় ক্লিন না থাকলে চুলগুলো কিন্তু পড়তে শুরু করে এবং আপনার ভেতরের নারিশটা সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো কাজ করে না। সো যদি খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করা যায়, রাতের ঘুম যদি ভালোভাবে করা যায় এবং আপনি যদি স্ট্রেসটা একটু কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সুস্থতার জন্য বাড়তি যে ঝামেলাটা, যে চুলের যেই যত্ন নেওয়াটা, এটি কিন্তু প্রপার ওয়েতে আসতে পারে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক কিছু জানতে পেরেছি যে হাসিটাকে যেন না আটকাতে পারি, যেন সুন্দরভাবে আমরা হাসতে পারি এবং মনোকষ্টের কথা যেটি আপনি বলছিলেন যে সেটি যেন আমাদের না থাকে, অনেক পরামর্শ দিয়েছেন। আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাই, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, যে হলিউড স্মাইল, এই বিষয়টা আসলে কি? আসলে হলিউড স্মাইল মানে আমাদের হাসিটা সুন্দর করা। সেটাই বলছিলাম যে মুখে কোনো দুর্গন্ধ থাকা যাবে না, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দাঁতে কোনো আপনি ইউলিশ বলছিলেন বা কোনো অন্য কোনো অবাঞ্ছিত দাগ থাকা যাবে না, দাঁতকে ঝকঝক থাকতে হবে। আরেকটি হচ্ছে দাঁতের সাথে দাঁতের সম্পর্ক, মানে উপরে দাঁতের সাথে নিচের দাঁতের সম্পর্ক এবং একটির সাথে আরেকটি পাশের দাঁতের সম্পর্কটি যেন ঠিক থাকে, মানে এলোমেলো উঁচা নিচে ফাঁকা যেন না থাকে, ব্যালেন্সটা যেন ঠিক থাকে। এই 3টি বিষয় যাদের পারফেক্ট আছে সেটাকে আসলে বলা হয় হলিউড স্মাইল, যেটা এখন অনেক প্রচার মাধ্যমের ফলে রোগীরাও চাই এবং বাংলাদেশেই এই চিকিৎসা সফলভাবে দেওয়া সম্ভব। যে কেউ চাইলেই তার হাসিটাকে হলিউড স্মাইলে রূপান্তরিত করা যায়। অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে আপনি দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন এবং সেই সাথে আমরা যেন মন খুলে প্রাণ খুলে হাসতে পারি, সেই বিষয়ে কি কি বিষয় আমাদের মেনে চলা উচিত সে সম্পর্কে সঠিক তথ্য আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। টনসিল শরীরের একটা স্বাভাবিক অঙ্গ, আমাদের হাত পা যেমন অঙ্গ, টনসিলও শরীরের একটা অংশ, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য আমাদের শরীরে দিয়েছেন। যেটা টনসিল বলতে বিভিন্ন ধরনের টনসিল আছে, তবে আমরা সচরাচর যেটা টনসিল হিসেবে বুঝি সেটা একটা লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের জিহ্বার গোড়ালির দুপাশে থাকে ওয়ালে। আরও বিভিন্ন টনসিল আছে, যেমন জিহ্বার গোড়াতে কিছু থাকে, তারপরে নাকের পেছনে থাকে, বিভিন্ন জায়গায় আরও থাকে। কিন্তু আমরা সাধারণত জিহ্বার যে আলা জিহ্বা থাকে তার দুই পাশে দুইটা গোলাকৃতির যে লিম্ফয়েড টিস্যু, ও দুটাকেই টনসিল হিসেবে বুঝি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল এবং সেই সাথে ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।